গ্রামার লেনে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। গ্রামার লেনের আজকের ভিডিওর বিষয়বস্তু ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জ অফ ন্যারেশন, অর্থাৎ অনুজ্ঞাবাচক বাক্য তার ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করব। বিগত কয়েকটা ভিডিওতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জ অফ ন্যারেশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা করব সেন্টেন্সের যে পাঁচটা ধরন বা পাঁচটা প্রকার, তার মধ্যে তৃতীয় প্রকার ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জ অফ ন্যারেশন। তো শুরু করি। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাবাচক বাক্য তিন প্রকারের। প্রথম হচ্ছে কমান্ড অর্থাৎ আদেশ, দ্বিতীয়টি হচ্ছে অ্যাডভাইস বা উপদেশ এবং তৃতীয়টি হচ্ছে রিকোয়েস্ট বা অনুরোধ। তো প্রথম প্রকার যে ভাগ কমান্ড, তার চেঞ্জ অফ ন্যারেশনের রুলসগুলো আমরা আলোচনা করি। প্রথমে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব আমরা কি বসাবো? কমনলি ইউজড হয় অর্ডার বা কমান্ড, যার দুটোই অর্থ হলো আদেশ করা। এছাড়াও কয়েকটা রেয়ার ক্ষেত্রে ওয়ার্ন, চার্জ, এনজয়েন। এনজয়েন কথার অর্থ কিন্তু হুকুম করা, ওয়ার্ন মানে সতর্ক করা কাউকে, চার্জ মানে কারোর ওপরে অভিযোগ করা। তো এইগুলো হয়। কখনো কখনো আস্ক বা টেল, এটাও করা হয়, আস্ক বা টেলও করা হয় কয়েকটি ক্ষেত্রে। তাহলে বেশি ইউজ হয় কি অর্ডার বা কমান্ড, তার মধ্যে অর্ডার আরও বেশি। এই অর্ডার দিয়েই বেশিরভাগ। কমান্ড বোঝানোর ক্ষেত্রে আমরা ন্যারেশন চেঞ্জ করি বা ইনডাইরেক্ট স্পিচে আমরা এই রিপোর্টিং ভার্বটা ব্যবহার করি। লিঙ্কার কি হয়? লিঙ্কার হয় টু। আর রিপোর্টেড স্পিচ কি হয়? রিপোর্টেড স্পিচটা হয় ডাইরেক্ট স্পিচে, ডাইরেক্ট স্পিচের অর্থাৎ ডাবল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা, কমার ভিতরের বাক্য। স্পিচটি হুবহু, হুবহু টু এর পরে, টু যে লিঙ্কার বসে, টু এর পরে বসে। প্রথমে অর্ডার, প্রথমে স্পিকার, তারপরে রিপোর্টিং ভার্ব অর্ডার, তারপর টু, তারপরে যেটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে সেটা হুবহু বসে যাবে। উদাহরণ দেখি। এক্সাম্পল, ডাইরেক্ট স্পিচে বলছে দ্য টিচার said to his students, কমা ডাবল নট কমার মধ্যে, লিভ দ্য ক্লাস। শিক্ষক ছাত্রদের বলছেন তোমরা ক্লাস ত্যাগ করো। তো এটা আমরা কিভাবে করব? ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা করব স্পিকার, এটা স্পিকার, এটা একই থাকবে, তাহলে দ্য টিচার। তো শিক্ষক বলছেন ছাত্রদের ক্লাস ত্যাগ করো, এটা তো আদেশ করছেন তিনি, অতএব আমরা এটা কমান্ড হিসেবে ধরবো এবং এর রিপোর্টিং ভার্ব কি আনবো? এই ভার্বের জায়গায় আমরা করব অর্ডার। যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে অর্ডার্ড, ORDERED। কাদেরকে বলছেন? হিজ স্টুডেন্টস, অর্ডার্ড হিজ স্টুডেন্টস। লিঙ্কার কি হবে? কমা উঠে যাবে, ডাবল নট কমা উঠে যাবে, তার বদলে লিঙ্কার আসবে টু। তারপরে বলেছি যে ডাবল ইনভার্ট কমার মধ্যে যেটা থাকবে সেটা হুবহু বসে যাবে, তাহলে টু লিভ দ্য ক্লাস।
কি দাঁড়ালো? দ্য টিচার অর্ডার্ড হিজ স্টুডেন্টস টু লিভ দ্য ক্লাস। এটাই হলো কমান্ডের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম। খুবই সোজা। প্রথমে স্পিকার, তারপরে রিপোর্টিং ভার্ব, তারপরে যদি কেউ থাকে মানে যাকে উদ্দিষ্ট করে বলা হয়েছে সেটা বসবে, তারপরে লিঙ্কার বসবে টু, তারপরে রিপোর্টেড স্পিচ। এই হলো কমান্ডের নিয়ম। আরেকটা কমান্ডের আরেকটা নিয়ম রয়েছে, সেটা হলো নিষেধাত্মক ক্রিয়া। নিষেধাত্মক ক্রিয়া মানে না বোধক, নিষেধাত্মক আদেশমূলক ক্রিয়া, অর্থাৎ না বোধক হুকুম বা আদেশ, না বোধক আদেশ, অর্থাৎ এখানে ডোন্ট কথাটা থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব? ক্রিয়া অর্থাৎ নেগেটিভ ভার্ব অফ কমান্ড, নিষেধাত্মক আদেশমূলক ক্রিয়া, নিষেধ করা হবে, যেখানে বারণ করা হবে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কি করে বুঝবো? কারণ ডাইরেক্ট স্পিচে ডোন্ট এই কথাটি থাকবে, ডোন্ট, ডু নট, করো না, সেগুলো হচ্ছে নেগেটিভ ভার্ব অফ কমান্ড। সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব আমরা কি করব? ফরবিড। ফরবিড কথার অর্থ হচ্ছে নিষেধ করা, এর পাস্ট টেন্স হলো ফরবেড, BADE, ফরবেড হলো এর পাস্ট টেন্স। লিঙ্কার একই থাকবে টু। আর রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে কি হবে? ডাইরেক্ট স্পিচের যে বাক্যটা তার মধ্যে যে ডু নট অংশটা রয়েছে এটা বাদ দেবো, তা বাদে যে বাকি অংশটা পড়ে থাকবে সেটা টু এর পরে বসিয়ে দেবো, হুবহু বসিয়ে দেবো। উদাহরণ দেখি। দ্য গার্ড সেড টু মি, প্রহরী আমাকে বলল, ডোন্ট এন্টার ইনটু দ্য গার্ডেন, বাগানে প্রবেশ করো না, অর্থাৎ সে আমাকে বাগানে প্রবেশ করতে নিষেধ করছে। তাহলে এটা নেগেটিভ ভার্ব অফ কমান্ড বা নিষেধাত্মক আদেশমূলক ক্রিয়া। এক্ষেত্রে আমরা এই নিয়ম অনুসারে করব। দ্য গার্ড এটা একই থাকবে, রিপোর্টিং ভার্ব হবে ফরবেড, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, ফরবেড মি, লিঙ্কার হবে টু। এবার ডোন্ট কথাটি বাদ দেবো, বাদ দিয়ে বাকি যে অংশটা পড়ে থাকবে এটা আমরা এখানে হুবহু বসিয়ে দেবো। তাহলে টু এন্টার ইনটু দ্য গার্ডেন, কি দাঁড়ালো? দ্য গার্ড ফরবেড মি টু এন্টার ইনটু দ্য গার্ডেন। এবারে আমরা আসছি অ্যাডভাইস, পরবর্তী যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভাগ সেটা হলো অ্যাডভাইস বা উপদেশ। অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে সেটা অ্যাডভাইস? কারণ ডাইরেক্ট স্পিচে কিন্তু যে শুরু হয় মূল ভার্ব দিয়ে, আমরা কমান্ডেও দেখেছি ডাইরেক্ট স্পিচের বাক্যটা শুরু হচ্ছে মূল ভার্ব দিয়ে, অ্যাডভাইসের ক্ষেত্রেও বাক্যটা শুরু হচ্ছে মূল ভার্ব দিয়ে। তাহলে কি করে পার্থক্য করব? আসলে অ্যাডভাইস যখন হয় সেটা যাকে উদ্দিষ্ট করে বলা হয়, উদ্দেশ্য করে বলা হয়, তার উপকারের জন্য হয়। এই যেমন আগের ক্ষেত্রে আমরা কমান্ডের ক্ষেত্রে কি দেখলাম? শিক্ষক ছাত্রদের বলছেন লিভ দ্য ক্লাস, লিভ হচ্ছে মূল ভার্ব, তাহলে ওখানে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে রেস্ট মূল ভার্ব, এখানে মূল ভার্ব দিয়ে শুরু হচ্ছে। তাহলে পার্থক্য কী করব? ক্লাস যখন ত্যাগ করতে বলছেন শিক্ষক, সেটা উপকারের কোনো ব্যাপার নয়, শরীরের উপকারের কোনো ব্যাপার নয়। কিন্তু একজন ডাক্তার যখন বলছেন যে 1 সপ্তাহ বিশ্রাম নাও, তাহলে সেটাও শরীরের উপকারের ব্যাপার, অর্থাৎ এটা উপদেশ। এইভাবে বুঝতে হবে যে সেটা আমাদের শারীরিক কী উপকার হবে, মানসিক শারীরিক কী উপকার হবে, ঠিক আছে? বা কোনো নীতি যদি নীতিগত নীতিবাক্য যদি হয়, তাহলে সেটাকে আমরা ধরবো অ্যাডভাইস। তো রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমরা কি প্রথমে দেখে নেব যে কি রিপোর্টিং ভার্ব আমরা কি ইউজ করব। কমনলি ইউজড হয় অ্যাডভাইস, বানানটা ADVIAC। আমি কিন্তু এখানে এই যে শিরোনামটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম ADVICE, এটার মানে হচ্ছে উপদেশ, এটা নাউন। অ্যাডভাইস এই সি থাকলে নাউন, এবং যখন তার ভার্ব ফর্ম হচ্ছে অ্যাডভাইস, তার বানান ADVISE, এস থাকলে ভার্ব, সি থাকলে নাউন, এটাই যা পার্থক্য। এছাড়াও এক্সহর্ট, আর্জ, পারসুয়েড সবগুলোর মানেই ওই কাছাকাছি উপদেশ গোছের। আর্জ মানে কাউকে কারোর কাছে অনুনয় বিনয় করা, পারসুয়েড মানে কাউকে বোঝানো, এক্সহর্টের মানে ওই রকম উপদেশ দেওয়া টাইপের। তো এইগুলো এতই কমনলি ইউজ হয় না, এই সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ হয় অ্যাডভাইস।
তাহলে অ্যাডভাইস করব। লিঙ্কার ওই একই টু, তবে এখানে মাথায় রাখতে হবে যদি নিষেধাত্মক নিষেধাত্মক উপদেশমূলক, এক্ষেত্রে নিষেধাত্মক উপদেশমূলক নেগেটিভ ভার্ব অফ অ্যাডভাইস যদি থাকে তাহলে নট বা নেভারটা সবসময় টু এর আগে বসাতে হবে। অর্থাৎ ডোন্ট, এর মধ্যে যদি ডোন্ট কথাটা থাকে তখন সেক্ষেত্রে আমরা নট বা নেভার টু এর আগে বসাবো। এবার রিপোর্টেড স্পিচ কী হবে? একই রকম, ডাইরেক্ট স্পিচের যে বাক্যটা হবে সেটা টু এর পরে হুবহু বসে যাবে। উদাহরণ দেখি। দ্য ডক্টর সেড টু মি, ডাক্তার আমাকে বললেন, রেস্ট আ উইক, এক সপ্তাহ বিশ্রাম নিন। তাহলে নিশ্চয়ই আমার শরীর খারাপ হয়েছে বা অসুখ হয়েছে, তার অ্যাডভাইস হলো যে এক সপ্তাহ আমাকে বিশ্রাম নিতে হবে। তাহলে এটা আমার শরীরের উপকার হবে, তাই এটা অ্যাডভাইস হিসেবেই ধরব। তো কীভাবে করব? দ্য ডক্টর রাখলাম, এটা স্পিকার, এটা পাল্টাবে না। সেইডের জায়গায় করব অ্যাডভাইস, ADVISED, অ্যাডভাইজড, কারণ সেড আছে পাস্ট টেন্স। দ্য ডক্টর অ্যাডভাইজ মি, লিঙ্কার আসবে টু, তারপরে এটা হুবহু বসিয়ে দেবো, টু রেস্ট আ উইক, ফুল স্টপ। এইবারে আমরা দেখি যেটা বললাম, নিষেধাত্মক উপদেশমূলক ক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করব। নেগেটিভ ভার্ব অফ অ্যাডভাইস, অর্থাৎ যেখানে ডোন্ট কথাটি থাকবে সেক্ষেত্রে যদি অ্যাডভাইস বোঝায়, যেমন দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস ডোন্ট বি আনকাইন্ড টু এনিবডি, শিক্ষক তার ছাত্রদের বললেন কারোর প্রতি নির্দয় হয়েও না, কারোর প্রতি নির্দয় হয়েও না, আনকাইন্ড। এক্ষেত্রে আমরা কি করব? কমান্ডের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? ফরবেট করেছিলাম রিপোর্টিং ভার্ব, এক্ষেত্রে কিন্তু তা করব না, কারণ শিক্ষক এটাও কিন্তু উপদেশই দিচ্ছেন। অতএব রিপোর্টিং ভার্ব অ্যাডভাইসই রাখবো, লিঙ্কার টুই রাখবো, শুধু পরিবর্তন হবে এই ডোন্টটা আসবে না। তাহলে কি হবে? দ্য টিচার অ্যাডভাইজড হিজ স্টুডেন্টস ডোন্টের জায়গায় আমরা কি আনবো? নট আনবো। তাহলে নট টু বি আনকাইন্ড টু এনিবডি। দ্য টিচার অ্যাডভাইজড হিজ স্টুডেন্টস নট টু বি আনকাইন্ড টু এনিবডি। ডোন্টের জায়গায় শুধু আনবো নট, এবং সেটা টু এর আগে বসাবো। নিয়মে বলা ছিল যে নট বা নেভার টু এর আগে বসবে, সেই হিসেবে বসে গেল নট টু বি আনকাইন্ড টু এনিবডি। ডোন্ট বাদে বাকি অংশটা কিন্তু হুবই বসেছে, শুধুমাত্র নট টু এসেছে। এবারে আমরা দেখব রিকোয়েস্ট, সর্বশেষ যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভাগ, রিকোয়েস্ট বা অনুরোধ। এক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় রিকোয়েস্ট। এছাড়াও কি হয়? ইমপ্লোর, সবগুলোর মানেই কিন্তু অনুরোধ করা। ইমপ্লোর, বিসিচ, প্রে, এছাড়া কোনো কোনো ক্ষেত্রে বেগ বা আস্কও ব্যবহার করা হয়ে থাকে, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রিকোয়েস্ট। লিঙ্কার, এক্ষেত্রেও টু ব্যবহৃত হবে। রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে কি হয়? কারণ আমরা রিকোয়েস্টের ক্ষেত্রে কি করে বুঝবো যে কোনো জিনিস রিকোয়েস্ট? সেক্ষেত্রে এই যে প্লিজ বা কাইন্ডলি, এই শব্দটা দেখেই আমরা চিনব যে সেটা রিকোয়েস্ট। প্লিজ বা কাইন্ডলি যদি থাকে, প্লিজ সাধারণত বাক্যের প্রথমে থাকে, কাইন্ডলি বাক্যের শেষেও থাকতে পারে, প্রথমেও থাকতে পারে। তাহলে প্লিজ বা কাইন্ডলি থাকলেই আমরা জানবো কি সেটা অনুরোধমূলক বাক্য। তো যখন আমরা রিপোর্টেড স্পিচ করব, এই প্লিজটা বাদ দেবো, বাদ বাকি যে অংশটা থাকবে সেটা টু এর পরে বসিয়ে দেবো। তাহলে এই সূত্র অনুসারে করি। উদাহরণ দেওয়া রয়েছে, সুনীল সেড টু শিশির প্লিজ লেন্ড মি সাম মানি। সুনীল শিশিরকে বলল, আমাকে দয়া করে কিছু টাকা ধার দাও। তাহলে করি, সুনীল স্পিকার ঠিক থাকলো, সেড টু এর জায়গায় আমরা বসাবো রিকোয়েস্টেড,
যেহেতু পাস্ট টেন্স, সুনীল রিকোয়েস্টেড, কাকে রিকোয়েস্ট করলো? শিশিরকে। সুনীল রিকোয়েস্টেড শিশির, লিঙ্কার কি হবে? টু। এবার বলেছি প্লিজটা বাদ দেবো, বাদ দিয়ে এই অংশটা হুবহু বসিয়ে দেবো। তাহলে এটা বাদ গেল, এটা বসিয়ে দিলাম টু লেন্ড। হুবহু বলতে এখানে মিটা তো করবো না, মিটাকে জানতে হবে, কারণ প্রোনাউনের পরিবর্তন হয়। সুনীল বলছে শিশিরকে যে আমাকে, তাহলে এই মিটাকে, এই মিটা হলো সুনীল। তাহলে সুনীল রিকোয়েস্টেড শিশির টু লেন্ড হিম, যেহেতু একজন ছেলে সুনীল, টু লেন্ড হিম সাম মানি। ফুল স্টপ। সুনীল রিকোয়েস্টেড শিশির টু লেন্ড হিম সাম মানি। এখন আমরা দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্সের এই যে তিনটে ভাগ আমরা করলাম, কমান্ড, রিকোয়েস্ট আর অ্যাডভাইস, এছাড়াও লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হতে পারে। লেট, সেই জন্য আমার হেডিং রয়েছে কি? ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, লেট ভার্ব। লেট মানে করা হোক, চলো যাই, এই ধরনের, অর্থাৎ প্রস্তাব বোঝায়। এখন লেট দিয়ে প্রস্তাবও বোঝানো হতে পারে অথবা প্রস্তাব নাও বোঝানো হতে পারে, অর্থাৎ দুটো ভাগ রয়েছে, লেট দিয়ে প্রস্তাব অর্থে অথবা লেট দিয়ে প্রস্তাব না অর্থে। আমরা প্রথম ভাগটা করছি লেট যখন প্রস্তাব অর্থে ব্যবহৃত হয়। প্রস্তাব মানে প্রপোজাল, কোনো কিছু কাজ করার জন্য প্রস্তাব দেওয়া। কি করে বুঝবো যে সেটা প্রস্তাব না প্রস্তাব না? যখন বাক্যে দেখব যে লেটস কথাটা রয়েছে। লেটস কথার অর্থ কি? লেটস কথার অর্থ হচ্ছে লেট আস, চলো যাই। যেমন লেটস ভিজিট দ্য জু, চলো যাই চিড়িয়াখানায় দেখি, চিড়িয়াখানায় ঘুরে আসি। তো এটা একটা প্রস্তাব। লেটস, লেটস থাকলেই সেটা প্রস্তাব অর্থে। তো তাহলে লেটস থাকলেই স্পষ্ট হয়ে যাবে যে আমাদের প্রস্তাব অর্থে ব্যবহৃত হয়েছে এবং সেই অনুসারে আমরা করব। সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভাব কি করব? প্রপোজ, তারপরে টু বসাতে হবে যদি উদ্দিষ্ট করা হয় কোনো ব্যক্তিকে, যাকে প্রপোজ করা হচ্ছে তার যদি উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে প্রপোজ টু অমুক, অথবা সাজেস্ট, এই দুটোর যে কোনো একটা। সাজেস্টের পরেও এরকমভাবে টু বসাতে হবে, অর্থাৎ যাকে প্রপোজ বা সাজেস্ট করা হচ্ছে তার উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমরা প্রপোজ টু বা সাজেস্ট টু অমুক করব। লিঙ্কার আসবে কিন্তু টু হবে না, এবার হবে দ্যাট। আর রিপোর্টেড স্পিচটা কিন্তু অলওয়েজ অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে এবং তার ফরম্যাটটা হবে দ্যাটের পরে যেটা বসবে রিপোর্টেড স্পিচ সেটা এরকম হবে, উই বা দে এইটা দিয়ে শুরু করব, তারপরে শুড বসাবো, তারপরে মূল ভার্ব বসাবো, বাক্যে যে মূল ভার্বটা থাকবে, তারপরে আদার্স, অন্য যা কিছু থাকবে। এই ফরম্যাটটা আমরা অনুসরণ করব এই দ্যাট লিঙ্কারের পরে। উদাহরণ, আই সেড টু মাই ব্রাদার, আমি আমার ভাইকে বললাম, লেটস ভিজিট দ্য জু, চলো চিড়িয়াখানায় যাই। এটা আমরা এই অনুসারে করি। স্পিকার হলো আই, সেড টু, যেহেতু এটা লেটস রয়েছে তাহলে আমরা বুঝলাম যে এটা প্রস্তাব, অথবা প্রপোজ বা সাজেস্টের মধ্যে একটা বসিয়ে দিলাম। তাহলে আই প্রপোজড, যাকে উদ্দেশ্য করে আমি প্রস্তাবটা রাখছি যেহেতু তার উল্লেখ আছে, তাহলে প্রপোজ টু মাই ব্রাদার, লিঙ্কার আসবে দ্যাট। এবার কি বলেছি? উই বা দে, যেখানে যেহেতু বক্তা আমি, তাহলে উই, আমি ছাড়া মানে উত্তম পুরুষ অর্থাৎ ফার্স্ট পার্সন ছাড়া অন্য কিছু হলে দে হবে। তাহলে আই আছে ফার্স্ট পার্সন, তাহলে আমরা সাবজেক্ট করব উই, দ্যাট উই শুড, নিয়ম অনুসারে শুড বসালাম এই যে এখানে বলা রয়েছে। তারপরে মূল ভার্বকে ভিজিট, তাহলে উই শুড ভিজিট দ্য জু, পরবর্তী যা কিছু থাকলো কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল সব বসে যাবে। কি দাঁড়ালো? আই প্রপোজড টু মাই ব্রাদার দ্যাট উই শুড ভিজিট দ্য জু। এবারে লেট যখন প্রস্তাব না অর্থে ব্যবহৃত হয়, আগেরটা করলাম লেট প্রস্তাব অর্থে, এখন লেট যদি প্রস্তাব না অর্থে ব্যবহৃত হয় সেক্ষেত্রে কী হয়? লেটস কথাটা থাকে না, ডাইরেক্ট স্পিচে লেটস থাকে না, লেট থাকে, শুধুমাত্র লেট থাকে। সেক্ষেত্রে ভার্বের কিছু ভ্যারিয়েশন থাকে, মানে কোনো একরকম ভার্ব আমরা ইউজ করতে পারি না। সেটা ডাইরেক্ট স্পিচের বাক্যটার
থিম বা বাক্যটাকে কি বোঝাচ্ছে, বাক্যটার মাধ্যমে কি স্পষ্ট হচ্ছে, মনোভাব স্পষ্ট হচ্ছে, সেইটার ওপরে ভাগগুলো তৈরি হয়। যেমন উইশ, প্রে, বেক, ওয়ান্ট ব্যবহার করতে পারি যখন বাক্যটার মাধ্যমে আবেদন বোঝাবে। আবার বাক্যটার মাধ্যমে যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার বা কমান্ড বসতে পারে রিপোর্টিং ভার্ব। এবার এইগুলো যখন আমরা স্পষ্ট করে বুঝতে পারবো না যে কি বোঝাচ্ছে, তখন আমরা সেফ হবে যে সে বা টেল ব্যবহার করব। ঠিক আছে, কারণ শুধুমাত্র লেট দিয়ে অনেক কিছু বোঝানো যায়। লেট এই ভার্বটা দিয়ে অনেক ধরনের ভার্বকে প্রকাশ করে। লিঙ্কার হয় দ্যাট, আর রিপোর্টেড স্পিচটা দ্যাটের পরে এইভাবে বসে, সাবজেক্ট প্লাস এই ফ্রেজগুলো বসানো বা এই ভার্বগুলোকে আমরা বসাতে পারি। তার মধ্যে মোডাল যুক্ত ভার্ব এগুলো, যেমন বসাতে পারি মে অথবা মাইট, অথবা মাইট বি অ্যালাউড টু, অথবা শুড বি, তারপরে মূল ভার্ব, তারপরে আদার্স। তবে মূল ভার্বটা শুড বির ক্ষেত্রে আমরা ব্যবহার করব না, কারণ বির পরে পাস্ট পার্টিসিপল হয়। ঠিক আছে, তাই জন্য এখানে মেন ভার্ব অর পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, সেটা কোন ক্ষেত্রে? এই শুড বি থাকলে তখন এইটা, আর বাদ বাকি এইগুলোর ক্ষেত্রে মেন ভার্ব আমরা বসিয়ে দিতে পারি। আমরা এখানে 3টে উদাহরণ নিয়েছি। 3টে উদাহরণের মাধ্যমে আমরা এই ব্যাপারটা বুঝবো যে লেট যখন প্রস্তাব না অর্থে ব্যবহৃত হয়। প্রথম উদাহরণ, দ্য বয় সেড লেট মি ড্রিঙ্ক ওয়াটার। ছেলেটি বলল আমাকে জল খেতে দেওয়া হোক। এখানে লেটস নেই, লেট আছে। আর এই বাক্যটার মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে? যে ছেলেটির একটি আবেদন করছে। তো উইশ ব্যবহার করতে পারি আবেদন অর্থে। রিপোর্টিং ভার্ব যেমন বলা আছে যে আবেদন হলে উইশ করতে পারি, তাহলে দ্য বয় উইশড, লিঙ্কার হবে দ্যাট। আচ্ছা, সাবজেক্ট কি হবে? হি। যেহেতু ছেলেটি এ বলছে তাহলে সাবজেক্ট হয়ে গেল হি। হি অর্থাৎ দি বয়। হি মাইট, মে বা মাইট আমরা বসাবো। হি মাইট, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে মে বসাবো না, মাইট বসাবো। হি মাইট ড্রিঙ্ক, মূল ভার্ব কি? ড্রিঙ্ক, তাহলে হি মাইট ড্রিঙ্ক ওয়াটার, ফুল স্টপ। সূত্র অনুসারে রিপোর্টেড স্পিচটা ছিল যে সাবজেক্ট, তারপরে মাইট বি, অ্যালাউড টু, শুড বি, এইগুলো থাকবে। তো এখানে এইটাই প্রযোজ্য যে হি মাইট ড্রিঙ্ক ওয়াটার। পরের উদাহরণ, দ্য মেয়র সেড, মেয়র বললেন লেট দ্য স্ট্রিট ডগস বি ক্লিয়ার্ড অ্যাওয়ে। মেয়র বলছেন যে শহরের যে পথকুকুর যেগুলো আছে সেগুলো যেন পরিষ্কার হয়ে যায়, তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তাই এটা তিনি অর্ডার দিচ্ছেন, এটার মাধ্যমে প্রকাশ পাচ্ছে অর্ডার। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব কী করবো? এখানে যেমন উইশ করেছিলাম এখানে করবো অর্ডার। দ্য মেয়র ordered that subject কি? street dogs, the street dogs, that the street dogs should be, should আনবো, should be, ওখানে যেমন বলা ছিল should be থাকবে, তাহলে should be যা আছে তারপরে বসে গেল, should be cleared away। তারপরের উদাহরণ, দ্য বয় সেড টু দ্য টিচার, ছেলেটি তার শিক্ষককে বলল লেট মি কাম ইন, আমাকে ভেতরে আসতে দিন। এটাও একটা আবেদন, শিক্ষকের কাছে ছাত্রের আবেদন, তাই আমরা করব উইশ দ্য বয়, প্রেও করা যেত, উইশড দ্যাট মি, তাহলে মিটা হয়ে যাবে হি, দ্যাট হি মাইট বি অ্যালাউড, তাকে যেন অনুমতি দেওয়া হয়, হি মাইট বি অ্যালাউড টু, টু যেহেতু বসেছে তাই তারপরে মূল ভার্ব টু, কাম ইনের জায়গায় হয়ে যাবে পরিবর্তন হয়ে গো ইন, টু গো ইন, কাম থাকলে গো করা যায় ন্যারেশন নিয়ম অনুসারে। দ্য বয় উইশড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু
গো ইন। এটা হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন লেট প্রস্তাব না অর্থে ব্যবহৃত হয় তখন এই তিনভাবে আমরা করতে পারি। তো এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিও ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন। এইগুলো যদি বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করা যায় আরও অন্য উদাহরণ দিয়ে, তাহলে আরও ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।